প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর সেই প্রশ্নের সমাধান আজকে আমরা করব। নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? এই প্রশ্নটা প্রায়ই আসে প্রাইমারি পরীক্ষা থেকেও, কিন্তু আজকের প্রশ্ন থেকে 2, 4, 5টা প্রশ্ন হয়তো রিপিট হতে পারে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? এই প্রশ্নটা একটু জটিলতা সৃষ্টি করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এই পদে যে পরীক্ষাটি হয়েছে সেই পদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান আজকে আমরা করব। তো যারা এখানে যুক্ত আছেন, আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন আর অবশ্যই এটা শেয়ার করে দিবেন, কারণ আজকে অনেকেই পরীক্ষা দিয়েছেন। আর পাশাপাশি আরেকটি সংবাদ হচ্ছে যে আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী যে আরেকটি পদ ছিল সেই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে। তো এই যে বিষয়গুলো যে আছে এগুলো আসলে একটা বেকারদের সাথে একটা জুলুম ছাড়া আর কিছুই না। অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছিল পরীক্ষা দেওয়ার জন্য। তো তারা তো এমনিতেই আর্থিকভাবে দুর্বল, তার উপর তাদের উপরে যে এই যে জুলুমগুলো এগুলো আসলে বন্ধ হওয়া দরকার। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আজকে বিশাল একটা সার্কুলার ছিল, এবং আজকে যারা এখানে পরীক্ষা দিয়েছেন কার পরীক্ষা কেমন হয়েছে একটু জানাবেন, কে কেমন কমন পেয়েছিলেন। এবং প্রশ্ন যেটা দেখলাম যে প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল পদ অনুযায়ী এবং যথেষ্ট কমন ছিল, এবং বেসিক মানে একদম বেসিক থেকে এই প্রশ্নগুলো কিন্তু ছিল। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে প্রশ্নটি ছিল সেটি আমরা আজকে সমাধান করব। তো শুরুতেই দেখা যাক যে প্রশ্নে কি আছে। তো দেখতেই পারতেছেন বাংলা দিয়ে শুরু হয়েছে। দেখা যাক প্রথম যে প্রশ্নটি আছে, নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? মানে বাংলা ভাষার উৎস কি বা উদ্ভব কি, এইভাবে না করে একটু ভিন্নভাবে করেছে যে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়। এটি এসেছে মূলত 35তম বিসিএস এর একটা প্রশ্ন থেকে। উত্তর করবেন যারা এখানে আছেন, লাইভে যারা যুক্ত আছেন আপনারা উত্তর করার চেষ্টা করবেন। তো এই যে দেখেন যে বাংলা ভাষা মানে ভাষা পরিবারের নাম নয়, ইন্দো ইউরোপীয় এটা তো জানি আমরা একটা ভাষা পরিবার, যেখানে এই যে ভাষা পরিবার থেকে বাংলার উৎপত্তি হয়েছে। দ্রাবিড়ীয় এটাও একটা ভাষা পরিবার, ইন্দো ইরানীয় এটিও একটি ভাষা পরিবার। ভাষা পরিবার নয় হচ্ছে আফ্রিকীয়। এই আফ্রিকীয় বলতে কোনো ভাষা পরিবার নাই। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? গ যেটি আছে আফ্রিকীয়। এরপর দেখা যাক কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? দেখেন এখানে যেটি আছে যে কলার দাম 20% যদি কমে যায় তাহলে 12 টাকায় আগে যে কয়টি কলা পাইতাম তার থেকে আরো 2টা বেশি পাই। এটা খুব সহজেই করা যায়। একটু দেখি যে 12 টাকায় কলার দাম যদি 20% কমে যায় তাহলে 12 টাকায় 2টা কলা বেশি পাচ্ছি। তাহলে 12 টাকায় যদি 2টি কলা বেশি পাই তার মানে 12 টাকার 20% কমে গেছে। 12 টাকা থেকে 20% কমে গেছে। তাহলে 12 টাকার 20% কত হয় সেটা আগে বের করি। তাহলে 20 দিয়ে 100কে ভাগ করলে কত আসে? 5। তার মানে 12 টাকার 20% হচ্ছে কত? 12/5 যেটাকে বলা হয়, তাই না? এবার দেখেন তাহলে এইটা হচ্ছে কি এই 12 টাকার 20%, তার মানে 12 টাকার 20% কমে গেছে দাম। তাহলে 12 টাকায় যদি 20% কমে, কত কমেছে? এটা কমেছে। বলেন তো এই যে মূল্যটা কমলো এই মূল্যটা মূলত কার দাম? এই যে 12 টাকায় 20% কমে যাওয়ার পর 2টা কলা যে আমরা পাচ্ছি, অতিরিক্ত যে 2টা কলা যে পাচ্ছি, ওই 2টা কলা হচ্ছে, ওই 2টা কলার দাম হলো কি এইটা। তাহলে আমরা দেখি যে 2টি কলার দাম একটু ভালো করে দেখেন যে 2টি কলার দাম বা 2টি কলার মূল্য যদি 12/5 টাকা হয় তাহলে একটা কলার মূল্য কত? তাহলে এখন আমরা করে ফেলি, তাই না? 5 গুণ 2 হবে। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে কত আসতেছে 12 আর নিচে কত 10। 10 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? যদি আমরা ভাগ করি সহজে আমরা বের করতে পারি, তাই না? তার মানে কি 1 টাকা 20 পয়সা। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 টাকা 20 পয়সা। এখন এখানে অপশনে কিন্তু নাই, অপশনে কিন্তু সঠিক উত্তর দেয়া নাই। তাহলে এটা কি হবে? তাহলে এটা উত্তর এখানে নাই, যেহেতু এটা ফাঁকা রাখতে হবে। আর এটাতে যদি কেউ উত্তর দিয়েও থাকে তারপর যেহেতু সঠিক উত্তর নাই, এই জন্য এখানে এমনিতেই অটো নাম্বার পেয়ে যাবেন। দ্য সিনোনিম ফর ক্রাউডেড, খেয়াল করে দেখেন একটা শব্দ দেওয়া আছে ক্রাউডেড। এই ক্রাউডেড শব্দের সিনোনিম কি বা সমার্থক শব্দ কি? জাম প্যাকড, তারপর কি দেওয়া আছে? তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে যে হার্ড, রেয়ার, তারপর হচ্ছে কি রিসেন্ট। এই যে জাম প্যাকড এই যে শব্দগুলো যে দেওয়া আছে এখান থেকে কোনটি হবে? একটু উত্তর করবেন কোনটি। একদম সহজ কিন্তু। ক্রাউডেড মানে কি? যেখানে হচ্ছে কি জটলা যেটাকে বলা হয়, যেটাকে সাধারণত জটলা বলা হয়। এবার দেখেন তাহলে এটা কি হবে? জ্যাম প্যাকড হবে। জ্যাম প্যাকড মানে কি? একত্রিত হওয়া, জটলা হওয়া, এটাকেই বোঝানো হচ্ছে। এরপর দেখা যাক পরবর্তীতে দেখি
উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? এই প্রশ্নটা প্রায়ই আসে এবং আজ থেকে প্রায় 40 বা 41 বিসিএসও এই প্রশ্নটি এসেছিল এবং সচরাচর এই প্রশ্নটি আসে। তো এখানে দেখেন কোনটি হবে? উপকূল থেকে মানে উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। প্রশ্নটা একটু অন্যভাবে আসে যে বাংলাদেশের সমুদ্র সীমা কত, আন্তর্জাতিক সমুদ্র সীমা কত, অর্থনৈতিক সমুদ্র সীমা কত, তাই না? এটা কি হবে বলেন তো দেখি, এটা কি হতে পারে? এটা হচ্ছে কি 200 নটিক্যাল মাইল নাকি 225 নাকি 220 নাকি 200 নটিক্যাল? এটা আমরা সবাই জানি যে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে তার সমুদ্র থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত। এবার দেখেন কোনটি দিয়ে শব্দকে সাধিত শব্দ বলে? দেখেন কোনটি দিয়ে তৈরি শব্দকে কি বলা হয়? সাধিত শব্দ বলা হয়। এগুলো একদম কমন, শব্দ অধ্যায় থেকে যে প্রশ্ন হয়, একটা হয়, দুইটা হয়, একের অধিক হয়, এই প্রশ্নগুলো এখান থেকে বোঝা যায়। তো কোনটি দিয়ে শব্দকে সাধিত শব্দ বলে? খেয়াল করে দেখেন সাধিত যে শব্দগুলো হয় এই শব্দগুলো সাধারণত উপসর্গজাত হয়, মানে উপসর্গ দিয়ে গঠিত হয়, অথবা এই শব্দগুলো প্রত্যয় দিয়েও গঠিত হয়। উপসর্গ এবং প্রত্যয় দুইটা দিয়েই গঠন করা যায়। পাশাপাশি হচ্ছে যে এই শব্দগুলো গঠনের আগের অর্থ এবং পরের অর্থ একই থাকে। আমরা জানি যে গঠনের দিক থেকে শব্দ 3 প্রকার। একটা হলো সাধিত শব্দ, তারপর হলো কি রূঢ়ি শব্দ, এবং একটা হচ্ছে কি যগ্নুর শব্দ। এই যে শব্দগুলো যে আছে এর মধ্যে সাধিত যে শব্দ যেটা উপসর্গ বা প্রত্যয়ের সাহায্যে গঠিত বা অনেক সময় সমাসের সাহায্যেও গঠিত হতে পারে, যেমন নীলোৎপল যেটা আর কি, যেমন নীলোৎপল একটা সমাসের সাহায্যে হতে পারে। তো যেহেতু এখানে সমাস অপশন নাই, উপসর্গ এবং প্রত্যয় রয়েছে, তাহলে এটা কি হবে? উপসর্গ এবং প্রত্যয়ের সাহায্যে। যেমন আমরা যদি বলি যে মধুর একটা শব্দ আছে, মধুর, খেয়াল করে দেখেন যে মধুর শব্দটা ভেঙলে কি করা যায়? এটার প্রকৃতি হচ্ছে মধু, মানে মূল শব্দ হচ্ছে মধু, আর প্রত্যয় হিসেবে এখানে র আসছে। তাহলে আমরা তো জানি যে মধু মানে কি? মধু মানে মিষ্টি জাতীয় দ্রব্য, এটাকে কি বলা হয়? মধু বলা হয়। আর মধুর সাথে র প্রত্যয় যুক্ত করলে দেখা যায় মধুরই থাকতেছে। মধুর মানে কি? সুসম্পর্ক, মিষ্টি সম্পর্ক। অর্থ কিন্তু একই রকম থাকে বা পাশাপাশি থাকে। এবার যদি আমরা বলে থাকি এই যে পাগলামি, খেয়াল করে দেখেন পাগলামি একটা শব্দ আছে, তাই না? এই যে পাগলামি, তো এই পাগলামি শব্দটা হতো কি পাগলের সাথে আমি যুক্ত হয়েছে। খেয়াল করে দেখেন যে পাগল আর হচ্ছে আমি এখানে প্রত্যয় হলো আমি। পাগল মানে কি? যার ভিতর পাগল পাগল ভাব থাকে, মানে যার ভিতর পাগলামি থাকে। আর পাগলামি মানে কি? যে পাগলামি করে। তাহলে এই যে পাগল মানে পাগলের মতো আচরণ করাটাকে পাগলামি বলে। তাহলে দেখেন যে গঠনের আগের অর্থ পরের অর্থ একই থাকে, সেটা হচ্ছে মূলত সাধিত শব্দ। সেটা হচ্ছে কি সাধিত শব্দ। তাহলে এখানে কি হবে? উপসর্গ এবং প্রত্যয় দিয়ে গঠিত হয়। আচ্ছা, অবশ্যই শেয়ার করে দিবেন এটা, এর মাধ্যমে যারা আজকে পরীক্ষা দিয়েছেন। এবং এইখান থেকে দেখেন সামনে কিন্তু আগামী 2 জানুয়ারি আপনারা জানেন যে প্রাইমারি পরীক্ষা হবে। এই প্রাইমারি পরীক্ষা থেকেও কিন্তু আজকের প্রশ্ন থেকে 2, 4, 5টা প্রশ্ন হয়তো রিপিট হতে পারে। তো এই জন্য সবাই যাতে উপকৃত হয় এই জন্য বেশি করে শেয়ার দিবেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? এই প্রশ্নটা একটু জটিলতা সৃষ্টি করে। যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত তো লিখছেন আমরা সবাই জানি, আমাদের যে বিশ্বকবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটার ইংরেজি অনুবাদক কে? এর ইংরেজি অনুবাদক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও করেছেন, আর একজন ব্যক্তি করেছেন, তার নাম কি? সৈয়দ আলী হাসান। সৈয়দ আলী হাসানও করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। তবে বাংলাদেশের অফিসিয়ালি যে অফিসিয়াল ঘোষণা অনুযায়ী এটার ইংরেজি অনুবাদক কে? সৈয়দ আলী হাসান। সৈয়দ কি হবে? আলী আহসান। এরপর দেখেন হেক্সাডেসিমাল পদ্ধতি ভিত্তিক সংখ্যার ইংরেজি বর্ণমালার কতটি বর্ণ রয়েছে? আমরা জানি যে এই যে অক্টাল আছে, হেক্সাডেসিমাল আছে, তারপর কি আছে? বাইনারি সংখ্যা। বিভিন্ন ধরনের যে সংখ্যা পদ্ধতি আছে, এই সংখ্যা পদ্ধতির অন্যতম একটা সংখ্যা পদ্ধতি হচ্ছে হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমাল হচ্ছে 16 সংখ্যা, মানে 16 ভিত্তিক। এটা 16 ভিত্তিক মানে এই যে 0 থেকে 9 পর্যন্ত এখানে আছে টোটাল 10টি সংখ্যা। এরপর দেখা যায় ইংরেজি অক্ষরগুলো হয় ব্যবহার হয়, কয়টি হয়? 6টা হয়। এ বি সি ডি ই এবং কি এফ, এই হলো 16। এখানে হলো 10টি আর এখানে হলো 6টি। 16 ভিত্তিক হেক্সাডেসিমাল হচ্ছে 16 ভিত্তিক, তাই না? এটা তো আমরা সবাই জানি। তাহলে এখানে কয়টি আছে? ইংরেজি বর্ণমালার এই যে ভিত্তিক সংখ্যার ইংরেজি বর্ণমালার কতটি বর্ণ এখানে আছে? তাহলে 6টি বর্ণ আছে। উত্তর হবে কতটি বর্ণ? 6টি বর্ণ এখানে হবে। এরপর দেখেন 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? তাহলে দেখেন যে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনলাম, মানে 1 কেজি মিষ্টির দাম যদি 350 টাকা হয় তাহলে 3 কেজি মিষ্টির দাম কত হবে সেটা আগে বের করি, তাই না? তাহলে 3 কেজি মিষ্টির দাম কত হবে? তাহলে 350 গুণ কত হবে? 3। আমরা জানি 3 3 9 350 কত হয়? 150। তার মানে কি 1050 টাকা। তাহলে 3 কেজির দাম যদি 1050 টাকা হয়, এখন আমাকে ভ্যাট দিতে হবে শতকরা 4%। তাহলে এই যে 1050 টাকা, এই 1050 টাকার 4% আমাকে ভ্যাট দিতে হবে। 4% মানে কি? 4/100।
এখন দেখেন আমরা যদি ভাগ করি তাহলে এই যে 0 0 চলে গেল। এবার দেখেন 5, যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, 5 2 × 10, আর হলো কি 5 21 105, 2 দিয়ে আবার এটাকে ভাগ করলে সহজে আমরা করতে পারি 42 টাকা। তাহলে কত টাকা আসে? 42 টাকা আছে। খুবই সিম্পল এই ম্যাথগুলো, খুবই সাধারণ, 42 টাকা। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এখান থেকে কিন্তু আগামী যে প্রাইমারি পরীক্ষা হবে এখান থেকে 2 4 5টা প্রশ্ন কিন্তু রিপিট আসবে, রিপিট হওয়ার সম্ভাবনা আছে। এরপর যদি আমরা দেখি বজ্রপাতের দেশ কাকে বলা হয়, বজ্রপাতের দেশ কোনটি, এটা আমরা সবাই জানি। বজ্রপাতের দেশ, বজ্রপাতের 2টা দেশ আছে, একটা হলো ভুটান আর একটা হলো কি ভেনিজুয়েলা। এই 2টা দেশকে কি বলা হয়? বজ্রপাতের দেশ বলা হয়, ভেনিজুয়েলা। হয়তো অনেকেই জানেন কিনা জানি না, ভুটান এবং ভেনিজুয়েলা দুটাই কিন্তু বজ্রপাতের দেশ। তবে সব থেকে বেশি বজ্রপাতের দেশ হিসাবে যেটা স্বীকৃত প্রাপ্ত দেশ আন্তর্জাতিকভাবে সেটা হচ্ছে ভুটান, সেটাই কি বলা হয়? ভুটান। এই দেশটাই হচ্ছে কি বজ্রপাতের দেশ। এই জন্য এই ভুটানকে স্থানীয় ভাষায় কি বলা হয়? দ্রুক ইল বলা হয়। কি বলা হয়? দ্রুক, দ্রুক। তারা স্থানীয় ভাষায় ভুটানকে বলে দ্রুক উইল বলে, তাই না? দ্রুক ইউল মানে দ্রুক ইউল বলে। দ্রুক ইউল মানে কি? বজ্রপাতের দেশ বা বজ্র ড্রাগন যেটাকে বলা হয়, ল্যান্ড অফ কি? থান্ডার ড্রাগন। এই জন্য ভুটানকে আবার বলা হয় ল্যান্ড অফ থান্ডার ড্রাগন। তারা কিন্তু স্থানীয় ভাষায় আবার বলে কি? দ্রুক ইউল বলে। তারা কি বলে? দ্রুক ইউল বলে। এবার দেখেন বিষাদ সিন্ধু লেখকের কোন নামের বানানটি শুদ্ধ? খেয়াল করে দেখেন, আপনারা হয়তো জানবেন যে এই যে মুসলিম যে কবি সাহিত্যিক যারা আছেন, এই মুসলিম কবি সাহিত্যিক, বিশেষ করে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম যারা আছে, হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক, নাট্যকার, মানে যারা আছে বাংলা সাহিত্যে আধুনিক যুগের, এখান থেকে প্রশ্ন থাকবেই, তাই না? এটা তো আমরা এই যে বিষাদ সিন্ধু, এটা সবাই জানি যে এটা কি লিখছে? মীর মশাররফ হোসেন লিখেছেন। যাকে কি বলা হয়? বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কি বলা হয়? নাট্যকার বলা হয়, তাই না? তো এই বিষাদ সিন্ধুতে আমরা জানি 3টা পর্বে বিভক্ত। প্রথমে কি আছে বলেন তো দেখি? মহরম পর্ব, তাই না? 3টা পর্ব। এই তথ্যগুলো এইভাবে পড়বেন, মহরম পর্ব, তারপর আছে কি উদ্ধার একটা পর্ব আছে, উদ্ধার পর্ব, আর সর্বশেষ হলো কি এজিদবদ পর্ব, তাই না? উদ্ধার পর্ব এবং এজিদবদ পর্ব। তো এটা লিখেছেন মীর মশাররফ হোসেন। এখন তার নামের বানানটা আমাদের জানতে হবে, তাই না? তার নামের বানান কি? মীর মশাররফ হোসেন। খেয়াল করে দেখেন, মশাররফ, এটা তো মশারফ, ভুল, মোশাররফ তো হবেই না। তারপর হচ্ছে মোশাররফ। এই মোশাররফ নাকি মশাররফ? মনে রাখবেন তার নামের বানানে এই যে মতে কোনো ওকা নেই, মীর মশাররফ হোসেন। এটা সঠিক উত্তর হবে কি? গ। এবার দেখা যাক, এখানে দেখি একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি, এর বাহুর সংখ্যা কতগুলো হবে? তাই না? একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 168 ডিগ্রি, এর বাহুর সংখ্যা কতগুলো হবে? এগুলো তো আমরা খুবই সহজ ভাবি যে একদম শর্টকাট পদ্ধতিতে করতে হয়। সেটা হচ্ছে আমরা জানি সুষম বহুভুজের যে কোণ কত? 180 ডিগ্রি। তার মানে এটাকে আমরা ইংলিশে যদি লিখি 180 ডিগ্রি, এখান থেকে প্রত্যেকটা কোণ যদি 168 ডিগ্রি হয়, কত ডিগ্রি? 168 ডিগ্রি, তাহলে কত থাকে? 12। তাহলে এখানে দেখেন, তাহলে কত থাকে? এখানে কোণের সংখ্যা কত আসে? এটা করলে কোণ আসে, কোণের সংখ্যা হচ্ছে 12টি। কোণের সংখ্যা যদি 12টি হয় তাহলে বাহুর সংখ্যা কতগুলো হবে? বাহুর সংখ্যা কতগুলো হবে? এটা আমরা খুব সহজে বের করতে পারি। সেটা হচ্ছে যে 360 ডিগ্রিকে যদি আপনি এই 12, এই যে বাহুর সংখ্যা, যে আমরা যে এখানে কোণের সংখ্যা, এই যে 12টা, এটা হলো মূলত কোণের সংখ্যা। তাহলে এখানে টোটাল কোণ আছে কতটি? 12টি। এখন এই 360 ডিগ্রি আমরা জানি, 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 3 12 36, তার মানে 30 ডিগ্রি, 30টি। তার মানে এখানে কতটি আসবে? 30টি আসবে। তাহলে বাহুর সংখ্যা হচ্ছে 30টি। খুব সহজে কিন্তু এই উত্তরগুলো করতে পারি একদম শর্টকাট টেকনিকে। এরপর দেখেন, এই যে যেটা দেওয়া আছে মেট্রোলজি ইজ রিলেটেড টু, এই যে মেট্রোলজি যেটা আছে, তাই না? এই মেট্রোলজিটা কার সাথে সম্পৃক্ত বলেন তো দেখি? এটা কি কনক্রিট স্ল্যাবসের সাথে সম্পৃক্ত, নাকি মোটর ভেহিক্যাল যেটা আছে, নাকি মোটর যেটাকে বলা কি নিউরন ডিজিজ, মোটর নিউরন ডিজিজ যেটা আছে এটার সাথে সম্পৃক্ত? তো আমরা জানি যে মেট্রোলজিটা মূলত হচ্ছে আবহাওয়ার সাথে সম্পৃক্ত একটা বিষয়। হ্যাঁ, তাহলে এটা কি হবে? ওয়েদার ফোরকাস্টিং, মানে আবহাওয়ার পরিমাপ, এটা আর্দ্রতা মাপবে। হ্যাঁ, তারপর হচ্ছে আবহাওয়ার মানে এটা আবহাওয়াতে কি পরিমাণ আর্দ্রতা আছে, কি পরিমাণ জলীয় বাষ্পর যে বিষয়গুলো, এগুলো আর কি সে পরিমাপ করে মেট্রোলজি। তাহলে এটা হচ্ছে আবহাওয়ার সাথে সম্পৃক্ত বিষয়। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? আজকে দেখা যাক এটা কি উত্তর হবে, একটু করেন দেখি, তাই না? আর যখন লাইভগুলো দেখবেন সাথে সাথে খাতা কলম নিয়ে বসবেন, সাথে সাথে যেন করতে পারেন আর কি। আচ্ছা, এবার দেখা যাক, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে 4 মিটার বেশি। তাহলে আমরা যদি দেখি যে ঘরের প্রস্থ হচ্ছে, যদি আমরা x মিটার ধরি,
তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য কি হবে এক্স প্লাস এই যে 4 মানে 4, মানে দৈর্ঘ্য যদি এক্স হয় মানে প্রস্থ এক্স হলে কি হবে, দৈর্ঘ্যটা কি হবে 4 মিটার বেশি হবে। এখন বলেছে ঘরটার পরিসীমা কত দেওয়া আছে, তো আয়তকার ক্ষেত্রে পরিসীমা তো আমরা জানি তাই না, 2 ইন্টু কি দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হলো এক্স প্লাস 4 আর প্রস্থ কত এক্স, তাই না, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে কি পরিসীমা সূত্র আয়তকার। তাহলে আয়তকারের পরিসীমা কত দেওয়া আছে, আবার এখানে 32 মিটার দেওয়া আছে, কত দেওয়া আছে 32 মিটার দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে যদি লিখি তাহলে এক্স এক্স কত হয় 2x প্লাস কত থাকে এখানে 4 থাকে সমান কত থাকে 32, আর এই দুইটা কোথায় নিয়ে যাব, এদিকে নিয়ে কি করে দেই ভাগ করে দিই। এবার দেখেন তাহলে কত আসে 16 আসে, তাহলে 2x ইকুয়াল কত থাকতেছে, এদিকে 16 থাকতেছে আর মাইনাস কত 4, তাহলে এখানে কত হয় বলেন তো দেখি, x ইকুয়াল 16 থেকে 4 গেলে কত থাকে 12, 2 দিয়ে ভাগ দেন তাহলে কত আসতেছে 6, তাহলে কত মিটার 6 মিটার আসতেছে। তাহলে x এর মান হলো কত, এই যে প্রস্থ যেটা আছে প্রস্থের মান বের করলাম আমরা 6 মিটার, তাহলে প্রস্থ যদি 6 মিটার হয় তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কি, দৈর্ঘ্য প্রস্থ থেকে 4 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি 6 মিটার হয় তাহলে দৈর্ঘ্যটা কি হবে 6 যোগ 4 ইকুয়াল কত আসবে 10 মিটার, তাহলে উত্তর কি হবে 10 মিটার হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে 10 মিটার। এরপর দেখা যাক, অনেকে 12 মিটারও দিয়েছেন, উত্তর হবে হচ্ছে 10 মিটার। আচ্ছা এরপর দেখা যাক পরবর্তী যে প্রশ্ন আছে, 182 ডিগ্রি কোণ একটি কি বলেন তো দেখি, এই যে 182 ডিগ্রি যে একটা কোণ আছে, 182 ডিগ্রি কোন ধরনের কোণ, এটা কি সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সম্পূরক কোণ নাকি প্রবৃদ্ধ কোণ, কোনটি হবে? তো আমরা তো জানি যে সূক্ষ্ম কোণ মানে কি, যেটা 90 ডিগ্রি থেকে কি কম আর কি, তাই না, 90 ডিগ্রি থেকে কম সেটাই হলো কি সূক্ষ্ম কোণ। স্থূল কোণ তো আমরা চিনি স্থূল কোণ। আরেকটা হলো সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে কি সেটা তো আমরা জানি যে দুই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এটাকে কি বলে, একটাকে আরেকটা সম্পূরক কোণ বলে এটা। আর 180 ডিগ্রির বেশি যে কোণ যেটা হয় সেটাকে আমরা কি বলে থাকি, স্থূল কোণ বলে থাকি। তাহলে এটা কি হবে স্থূল কোণ। এরপর দেখা যাক 0.1 এর বর্গমূল কত, প্রশ্নটা একটু অন্যরকম করে দিয়েছে। ও আচ্ছা, স্থূলকোণ, স্থূলকোণ যেটা আছে, স্থূলকোণ যেটা হলো যে 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি কোণ মানে 180 ডিগ্রির কম, আর প্রবৃদ্ধ কোণ যেটা হলো 180-র উপরে, এটা কারেকশন করে দিবেন, এটা হবে কি প্রবৃদ্ধ কোণ, এটা হবে প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। এরপর দেখা যাক 0.1 এর বর্গমূল কত। তো 0.1 এর বর্গমূল যদি বের করতে চান তাহলে এটা যদি বের করেন দেখি বর্গমূল, তাহলে এই যে এগুলো আমরা এদিকে দিয়ে দিলাম 0 এবং দশমিকটা ওদিকে দিয়ে দিলাম। আচ্ছা তো এখানে যদি আমরা 1 দিই, মানে এখানে যদি আমরা কত দিই 3 নিতে পারি, বর্গমূলের যেটাই আছে 3 নিলে কত আসবে 3 3 এ 9। আচ্ছা এবার দেখেন এই 3টা এদিকে এসে কি হয়ে যায় দ্বিগুণ হয়, যেটা বর্গমূলের নিয়ম আর কি, তো বিয়োগ করলে কত থাকে 1। এবার দেখেন যেহেতু আমরা দশমিক এখানে দিয়েছি তাহলে 2টা শূন্য নিতেই পারি। এবার দেখেন তাহলে এদিকে আমরা কত দিতে পারি বলেন তো দেখি, এদিকে 1 নিতে পারি, তাহলে এখানেও 1 দিতে হয় যেটা বর্গমূল, তাহলে যে 1 দিয়ে 61কে গুণ করলে কত আসে 61 আসে, বিয়োগ করলে কত আসে 39। এবার যদি আবার 2টা শূন্য নেই দশমিকের জন্য, এরপর কত যায়, এরপর যদি আমরা এখানে 61, এখানে যদি 6 যদি আমরা নিই 616, তারপরে 6 6 3600, প্রায় কাছাকাছি হয়ে যায়, তাহলে এটা সঠিক উত্তর হবে 0.316। এখানে কোনোটিই সঠিক মানে এখানে সঠিক উত্তর দেওয়া নাই, সেই অনুযায়ী এটা এখানে কি হবে কোনোটিই নয়। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে, পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, এটা 50 হবে না, এটা হবে 5%। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 5% বৃদ্ধি পায় তাহলে এটার ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে, তাই না, এটি কোনটি হবে বলেন দেখি। তো ধরলাম যে এটার দৈর্ঘ্য যদি 100 একক হয়, প্রস্থ যদি কত হয় 100 একক হয়, তাহলে এটার ক্ষেত্রফল হবে, আয়তের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থতে এটা সহজেই আমরা করতে পারি, আরো সহজেই করা যায়। এখন দৈর্ঘ্য যদি 5% বৃদ্ধি পায়, মানে দৈর্ঘ্য যদি হয় 100 একক, এখন যদি 5% বৃদ্ধি পায় তাহলে 100 এককের 5% কত হয় 5ই তো হয়, তাহলে দৈর্ঘ্য যদি এখন হয় 5% বৃদ্ধি পাইলে কত হবে 105, আর প্রস্থ কত হবে 100ই থাকবে, তাহলে এখানে ক্ষেত্রফল কত আসবে 105 গুণ 100,
এখন এটাকে আপনারা গুণ করেন, গুণ করলে কিন্তু নতুন ক্ষেত্রফল চলে আসে, তাই না? তো সহজ ভাষায় যদি দেখি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখানে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফলটা ঠিক তত পার্সেন্টই এখানে বৃদ্ধি পায়। এটা সহজে যদি মনে রাখেন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা যত পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফল ঠিক ওই অনুপাতেই বৃদ্ধি পায়। সেই অনুযায়ী এখানে সঠিক উত্তর কি হবে? 5%। এরপর দেখেন শূন্য স্থানে কোনটি বসবে। এখানে একটি ধারার অঙ্ক দেওয়া আছে, শূন্য স্থানে কোনটি বসবে। ভালো করে দেখেন, 3, 10, 9, 8, 7, তারপর 27 এভাবে দেয়া আছে। এখানে একটা ধারাবাহিকতা রক্ষা করছে। দেখেন 3-এর সাথে হচ্ছে 9, 9-এর সাথে 27, 27-এর সাথে 81, 81, 243। আর অপর দিকে দেখেন 10, 8, 6, তারপর হচ্ছে 4, মানে এগুলো 3 গুণ করে বেড়েছে। 3 3 9, 3 9 27, 3 27 81, 3 81 কত 243। কিন্তু এই সংখ্যাগুলো দেখেন 10 এখানে 2 করে কমে গেছে, কিন্তু এখানে 2 কমছে, এখানে 2 কমছে, এখানে 2 কমছে। তাহলে তার পরের ধারাটি কত আসবে? তাহলে এই 4 থেকে যদি 2 কমে যায় তাহলে কত আসবে? 2 আসবে। কত আসবে? 2 আসবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? 2। এরপর দেখেন যে মাকড়সার কয়টি পা থাকে? মাকড়সার শরীরে কয়টি পা আছে? কোনটি হবে? একটু উত্তর করবেন। মাকড়সার শরীরে কয়টি পা আছে? আমরা জানি যে মাকড়সার শরীরে কয়টি পা আছে? টোটাল 8টি পা থাকে মাকড়সার শরীরে। এরপর দেখেন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? তাই না? এটি কোনটি হবে? এটা সবাই জানি, তারপর একটু কনফিউজ হয়ে যেতে পারেন যে সব কয়টি হবে কি না। একটা বলেছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে রেফ বলা যায় না, র এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ। বর্ণসংযোগ বলা যেতে পারে, কিন্তু যেহেতু র এর সংক্ষিপ্ত হচ্ছে রেফ, এটা যেহেতু হচ্ছে না, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি বলবো? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলাই বলবো। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলবো আমরা? ফলাই বলবো। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেন? কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ প্রদান করেছেন? আমরা জানি যে এই যে 2025 সালে জাতিসংঘের কততম সম্মেলন হয়েছে? 80তম সম্মেলন হয়েছে। এই 80তম সম্মেলনেই তিনি কি করেছেন? ভাষণ প্রদান করেছেন। সঠিক উত্তর কি হবে? 80তম। এরপর দেখেন, তবে একটা বিষয় হলো যে তিনি 79 এবং 80 দুইটাই কিন্তু এখানে দেয়া আছে, খেয়াল করে দেখেন। গত বছরও দিয়েছেন, মানে 2024-এও তিনি জাতিসংঘে ভাষণ প্রদান করেছেন, 2025-এও দিয়েছেন। তো 79 এবং 80 যেহেতু তিনি দুইটাতেই দিয়েছেন, তো সর্বশেষ যেটা সেটাই সঠিক উত্তর হবে। সেই দৃষ্টিকোণ থেকে কি হবে? 80তম। বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে? বাংলাদেশের যে রণসঙ্গীত আছে, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, তাই না? অরুণ প্রাতে তরুণ দল, এই যে যেটা আছে। আচ্ছা 79তম দেখেন, যেহেতু যেটা সর্বশেষ ছিল 80তম, সেই দৃষ্টিকোণ থেকে এখানে 80তমই সঠিক উত্তর হবে। এরপর দেখেন যে বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার কে ছিল? বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। এই রণসঙ্গীত যেটা আছে, এই রণসঙ্গীতটাকে বাংলাদেশের জাতীয় রণসঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে 1996 সালে সাংবিধানিকভাবে। 1996 সালে এটাকে বাংলাদেশের রণসঙ্গীত করা হয়েছে। পাশাপাশি এই রণসঙ্গীতটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সন্ধ্যা নামে একটা কাব্যগ্রন্থ ছিল। এই সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে, এই সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই রণসঙ্গীত। এই রণসঙ্গীতের সুরকারকে? কাজী নজরুল ইসলাম নিজেই। তিনি নিজে এটা কি করেছেন? সুর করেছেন। এরপর একটি দেওয়া আছে 22 নম্বর দেখেন, ইফ ইউ ডোন্ট নো হোয়াট দ্য ওয়ার্ড মিনস লুক ইট ড্যাশ ড্যাশ আর ডিকশনারি। এখানে কোনটি বসবে বলেন দেখি? 22 নাম্বার কোনটি হবে? এখানে প্রিপোজিশন বসাইতে হবে। কোনটি হতে পারে? একটু উত্তর করবেন। কোনটি উত্তর হতে পারে? এখানে কি বসবে? লুক আপ হয় নাকি লুক ইন হয় নাকি লুক ফর হয়? কোনটি হবে? ফ্রম আর ডিকশনারি। দেখা যাক। এখানে কি হবে? ইফ ইউ ডোন্ট নো, বলেন দেখি। দেখা যাক। আচ্ছা এখানে কোনটি হবে? এই যে যেটা হচ্ছে কি লুক আপ। লুক আপ মানে কি? এই যে লুক ইট আপ, এরপর কি হবে? ইন আ ডিকশনারি। কি হবে এখানে? ইন আ ডিকশনারি। আপ এবং ইন বসবে।
এখানে প্রিপোজিশন হিসাবে কি বসবে? ঘ বসবে। এরপর দেখেন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় বলেন দেখি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ তো সবাই জানি যে ফলা বলা হয়, তাই না? মনে রাখবেন স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ এটাকে বলা হয় কার বর্ণ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ। এই কার বর্ণের অপর নাম হচ্ছে কি? ফলা। কার বর্ণের অপর নাম কি? ফলা। মনে রাখবেন যদি কখনো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার বর্ণ যদি থাকে তাহলে উত্তর হবে কার বর্ণ। আর যদি কার বর্ণ না থাকে সেক্ষেত্রে উত্তর করবেন ফলা। সেক্ষেত্রে উত্তর করবেন কি? ফলা করবেন। ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে কি? কার বর্ণ। দুটি সংখ্যার গসাগুর অন্তর, দুটি সংখ্যার গসাগু অন্তর ও লসাগু যথাক্রমে 12, 60 এবং কি 2448 সংখ্যা দুটি নির্ণয় করুন। এটা হলো কি অপশন টেস্ট করলেই পাওয়া যায়। ভালো করে খেয়াল করেন যে দুইটি সংখ্যার গসাগু কত দেওয়া আছে? গসাগু হলো 12, অন্তর, অন্তর মানে বিয়োগফল দেওয়া আছে 60, আর লসাগু কত দেওয়া আছে? 2448 দেওয়া আছে। এখন এই সংখ্যা দুইটা নির্ণয় করবেন। এখন খেয়াল করেন এই যে সংখ্যা দুইটা যে আমরা বের করব এই সংখ্যা দুইটার বিয়োগফল কত হবে? অন্তর কত হবে? অন্তর মানে বিয়োগফল হবে 60। তাহলে সংখ্যা দুইটার বিয়োগফল হবে 60। এখান থেকে আমরা কি করতে পারি? অপশন টেস্ট করতে পারি। খেয়াল করেন এই যে 204 এবং 104 এটার পার্থক্য কত? যদি আপনি এটাকে বিয়োগ করেন, যে 204 থেকে 104 বিয়োগ করেন তাহলে কত আসে? 100 আসে। 244 থেকে 104 বিয়োগ করলে কত আসে? 140 আসে। আবার দেখেন 144 থেকে যদি এই 100কে বিয়োগ করেন তাহলে কত আসে? 40 আসে। আবার এই 204 থেকে যদি 144 বিয়োগ করেন কত হয়? কত আসে? বিয়োগ করলে 60 আসে। তাহলে দেখাইন এখানে বলে দিয়েছে যে সংখ্যা দুইটা যে হবে এই সংখ্যা দুইটার অন্তর মানে বিয়োগফল হবে 60। তাহলে আমরা এটা কিন্তু অপশন টেস্ট করলেই পেয়ে যাচ্ছি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে উত্তর কত হবে? ঘ হবে, 24-এর ঘ। এরপর দেখি পরবর্তী যে প্রশ্নগুলো আছে। এরপর দেখেন পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। আচ্ছা, 4টি 1 টাকার নোট এবং 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের 8টি 5 টাকার নোটের কত শতাংশ হবে? ঠিক আছে, একটু দেখব। আর এমনিতেই গলার অবস্থা খুবই খারাপ, গলা ভেঙে গেছে, যার কারণে কথাগুলো হয়তো অস্পষ্ট লাগতে পারে। ঠিক আছে, এবার একটু দেখা যাক 4টি 1 টাকার নোট এবং 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত শতাংশ। খেয়াল করে দেখেন যে 4টা 1 টাকার নোট, 4টা 1 টাকার নোট তাহলে কয় টাকা হয়? 4টা 1 টাকার নোট, তার মানে এখানে হচ্ছে কত টাকার? 4 গুণ 1 করলে কত হয়? 4 টাকা হয়। 8টা 2 টাকার নোট, তার মানে 8টা এর মান কত? 2 টাকার নোট, তার মানে এখানে কত? 8 2 গুণে 16 টাকা হয়। তাহলে টোটাল কত হচ্ছে? 20 টাকা। তাহলে 4টা 1 টাকার নোট এবং 8টা 2 টাকার নোট মিলে হচ্ছে 20 টাকা। আর 8টা 5 টাকার নোট, তাহলে এখন দেখি যে 8টি 5 টাকার নোট, তাহলে প্রত্যেকটা নোটের মান যদি 5 টাকা হয় তাহলে 8টার মূল্য কত হবে? 40 টাকা হবে। এখন এটাই বলেছে কত শতাংশ। বলেছে যে 4টা 1 টাকার নোট এবং 8টা 2 টাকার নোট, তাহলে 4টা 8 টাকার নোট এবং 8টা 2 টাকার নোট যত টাকা হবে এই টাকাটা 8টা 5 টাকার নোট, তার মানে এই টাকার কত শতাংশ। তার মানে সহজ ভাষায় যদি বলি এই 20 টাকা যে আমরা বের করলাম এই 20 টাকা 40 টাকার কত শতাংশ, এটা বোঝাই যায়, অর্ধেক হবে, তাই না? এই 20 টাকা হবে 40 টাকার কত শতাংশ হবে? অর্ধেক হবে। তাহলে এটা সহজেই আমরা কিন্তু করতে পারতেছি। এরপর দেখেন হু ইজ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম। নিচের কোনটা সিঙ্গুলার ফর্ম বলেন দেখি? নিচের কোনটি সিঙ্গুলার ফর্ম আছে? ফর্ম অবস্থায় রয়েছে। নিচের কোনটি কি আছে? সিঙ্গুলার ফর্ম। এখানে কোনটি সঠিক উত্তর হবে বলেন দেখি? নিচের কোনটি সিঙ্গুলার ফর্ম? আমরা তো জানি ওসিস এটা তো প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার কি? ওসিস, আমরা তো এটাও জানি, তাই না? ও এ এস আই এস। ফর্মুলা, ফর্মুলা এটা কোন ফর্মে আছে? প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার কি? শুধু ই বাদ দিলে কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। এরপর যদি আমরা দেখি রেডিয়াস, এই রেডিয়াসটা হলো সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে কি? রেডি, এটার প্লুরাল হচ্ছে রেডি। এজেন্ডা দেওয়া আছে প্লুরাল ফর্ম, এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি? এজেন্ডাম, এটা হলো সিঙ্গুলার ফর্ম। তাহলে দেখেন শুধু রেডিয়াস যেটা আছে এইটা দেওয়া আছে সিঙ্গুলার, এটার প্লুরাল ফর্ম হচ্ছে কি? রেডি, এটার প্লুরাল ফর্ম হচ্ছে রেডি। তাহলে উত্তর কি হবে? রেডিয়াস। উত্তর কি হবে? রেডিয়াস হবে। এরপর দেখেন সাহিত্যের কোন শাখাটি সংলাপ নির্ভর? বলো তো দেখি সাহিত্যের কোন শাখা সংলাপ নির্ভর? সাহিত্যের কোন শাখাটি কি নির্ভর? সংলাপ নির্ভর। উত্তর করেন দেখি।
সাহিত্যের যে শাখাগুলো আছে, মহাকাব্য, মহাকাব্য কাকে বলা হয়? কমপক্ষে 1000 লাইন, একটি বিষয় নিয়ে কমপক্ষে 1000 লাইনের যে কবিতা, সেটাকে কি বলা হয়? মহাকাব্য বলা হয়, তাই না? এরপর যেটা দেওয়া আছে যে কি আত্মজীবনী, যেটা আত্মজীবনী, এই আত্মজীবনীতে নিজের জীবনের কাহিনী বর্ণনা করা হয়, গল্পতে বিভিন্ন ধরনের চরিত্র থাকে। কিন্তু যেটি হচ্ছে যে নাটক, এই নাটকে কিন্তু কি থাকে? সংলাপ থাকে। চরিত্র থাকলে প্রত্যেকটা চরিত্রে আলাদা আলাদা কি থাকে? সংলাপ থাকে। তাহলে এখানে উত্তর কি হবে? নাটক হবে। এখানে উত্তর হবে কি? নাটক। এরপর দেখেন কোনটি ফার্সি ভাষার শব্দ? হজ, বাদশা, হরতাল এবং কি আলপিন। ফার্সি ভাষার শব্দ কোনটা? আমরা জানি যে হজ, এটা এসেছে আরবি ভাষা থেকে, এটা এসেছে আরবি ভাষা থেকে। আলপিন, এটা এসেছে কি ভাষা থেকে? পর্তুগিজ ভাষা থেকে। হরতাল, এটা সে কি কোন ভাষা থেকে বলেন তো দেখি? গুজরাটি শব্দ। হরতাল, খদ্দর এবং কি জয়ন্তী, এগুলো গুজরাটি শব্দ। এই বাদশা যে শব্দটি এসেছে, এই বাদশা শব্দটা হচ্ছে কি ভাষা? ফার্সি ভাষার। আচ্ছা, এবার দেখা যাক। কিন্তু দেখেন সুলতান যে শব্দটা আছে, একটা হলো সুলতান, এই সুলতান শব্দটা কিন্তু তুর্কি শব্দ। আর বাদশা যে শব্দটা আছে, এই বাদশা শব্দটা হচ্ছে কি? ফার্সি শব্দ। খয়ের খা বাগধারাটির অর্থ কি? এগুলো একদম সিম্পল। খয়ের খা তো আমরা বুঝি যে ব্যক্তি কি তোষামত করে, তাই না? যেটাকে বলা কি মানে তেল দেওয়া আর কি, যেটাকে আমরা বলি, তাই না? তৈল মর্দন করা, যেটাকে আমরা সহজ ভাষায় বলি। তাহলে এখানে কি হবে? তোষামতকারী। এরপর দেখেন রোমান সানা সম্পৃক্ত। প্রশ্নটা একটু অন্যরকম না, যে রোমান সানা সম্পৃক্ত কি? এখন অনেকেই ভাবতে পারেন যে রোমান সানা এটা কোনো খেলার মানে কোনো উপকরণ কিনা, বা খেলার ব্যবহৃত কোনো পরিভাষা কিনা। তো রোমান সানা হচ্ছে কি? বাংলাদেশের একজন কি আর্চারি, মানে আর্চার মানে কি তীরন্দাজ। এই রোমান সানা হচ্ছে একজন বাংলাদেশি তীরন্দাজ, যিনি কি করেছিলেন? বাংলাদেশি কি তীরন্দাজ, যিনি বিশ্ব তীরন্দাজ প্রতিযোগিতা ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন। ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন। এই রোমান সানার নামটা জড়িত হচ্ছে আর্চারি, যেটাকে আমরা কি বলি? তীরন্দাজি, যেটাকে বলে থাকি, এটার সাথে। এরপর দেখেন 31 এখানে কি দেওয়া আছে? a = 1, b = -1, c = 2 এবং d = -2 হলে এই যে রাশিটা দেওয়া আছে, এটার মান কত? তাই না? এটার কি কত? মান কত? তাহলে মান বসিয়ে দেন এখানে। এর মান কত দেওয়া আছে? 1 মাইনাস b এর মান কি হলো? -1। তাহলে এখানে দেখেন একটু ভালো করে যদি দেখেন, b কিন্তু মাইনাস b আছে, তাহলে মাইনাস দিয়ে দেই। b এর মান হচ্ছে -1, বসাই দিলাম। এরপর দেখেন মাইনাস c, তাহলে আমরা জানি যে c এর মান কত? c এর মান হচ্ছে 2, তাহলে মাইনাস দেওয়ার পর দেখেন এখানে যদি আমরা দেই, তাহলে মাইনাস c এর মান হচ্ছে 2। এরপর কি দেওয়া আছে? মাইনাস দিলাম, মাইনাস এখানে দেওয়া আছে -d, কিন্তু d এর মান হচ্ছে কি? d এর মানই হলো -2, তাহলে এখানে কি দিব? -2। বুঝতে পেরেছেন? এইভাবে মানগুলো বসাই দিলে কত আসে? 1। তারপর দেখেন এখানে কিভাবে বসাই, তারপর দিলাম যেখানে মাইনাস। আমরা যদি এগুলোকে যদি আমরা প্রয়োগ করতে চাই, তাহলে দেখেন মাইনাস মাইনাস কি হয়ে যায়? আমরা যদি একবারই করি 1, আচ্ছা রাখলাম, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে +1, মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে? +2। এবার দেখেন মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যায়? -2 হয়ে যায়, তাই না? আচ্ছা, আর এখানে কি আছে? 1 মাইনাস দেওয়া আছে। এখন আপনারা দেখেন, করেন দেখি কি হবে। এখন আপনারা এটাকে যদি আপনারা বিশ্লেষণ করেন, আচ্ছা এটা আবার একটু শুরু থেকে করি, খেয়াল করে দেখেন এখানেও a এর মান হচ্ছে 1, মাইনাস b এর মান কি দেওয়া আছে? b এর মান হচ্ছে কি? -1, মাইনাস c এর মান কি দেওয়া আছে? c এর মান হচ্ছে -2, মাইনাস d এর মান কি দেওয়া আছে? d এর মান দেওয়া আছে -2। এবার আপনি মানগুলো বের করেন। তাহলে দেখেন 1 মাইনাস দিলাম, মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? +1, মানে +1 তো হয় না, শুধু 1ই হয়। মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? +2, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে কি হয়? -2 হয়। তাহলে দেখেন এটা +2 -2 চলে গেল, তাহলে 1 মাইনাস কি 1, এটা করলে কি হয়? 0 হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? 0 হবে। সঠিক উত্তর কি হবে? 0 হবে। এরপর দেখেন রাত্রির সমার্থক শব্দ কোনটি? রাত্রি, এই রাত্রির সমার্থক শব্দ কোনটা হবে? একটু উত্তর করবেন দেখি। রাত্রির সমার্থক শব্দ কোনটি হবে? 2 তারিখে, জানুয়ারি মাসের 2 তারিখে পরীক্ষা হবে, প্রাইমারি পরীক্ষা। এটাই হলো সর্বশেষ তথ্য, এটাই হবে কি সর্বশেষ তথ্য। এখন খেয়াল করে দেখেন, এই রাত্রির সমার্থক শব্দ কিন্তু একটু প্যাচ আছে। এই নিশীথ মানে কি? নিশীথ বলতে মধ্যরাত, মাঝরাত। এই মাঝরাতকে কি বলা হয়? নিশীথ বলা হয়। অমানিসা শব্দের প্রকৃত অর্থ হচ্ছে অন্ধকার, তাই না? আধার মানে তো আমরা বুঝি আধি, তম, অন্ধকার। আধার মানেও কিন্তু অন্ধকার। আর নিশীথ মানে হচ্ছে মধ্যরাত। এখন আপনি কি করবেন বলেন দেখি?
নিশীথ মানে মধ্যরাত, আর অমানিশা শব্দের প্রকৃত অর্থ হচ্ছে অন্ধকার। তাহলে অন্ধকার মানে কি? রাত আসলে তো অন্ধকার নেমে আসে। তাহলে এখানে এই নিশীথ এবং কি অমানিশা দুটাই রাতের সমার্থক শব্দ হিসাবে গ্রহণ করা যায়। এখানে ক এবং খ দুটাই কি হবে? সঠিক উত্তর হবে। ABCD সামান্তরিকে ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। কোন BAD 100 ডিগ্রি হলে কোন BCD কত? তাহলে BAD যদি 100 ডিগ্রি হয় তাহলে BCD কত? সামান্তরিক। তো সামান্তরিক তো আমরা এভাবে যদি করি সামান্তরিক, তাহলে দেখেন যে ABCD এই একটা সামান্তরিক। আবার এই যে দেখেন এটা হলো কি একটা সামান্তরিক। আচ্ছা AB এরপর হলো কি C এবং D। এখানে বলেই দেয়া আছে কোন BAD মানে কোন কোন? এ কোন। এই এ কোন যদি 100 ডিগ্রি হয় তাহলে BCD মানে কি? সি কোন। তাহলে এই সি কোন কত ডিগ্রি হবে? তো আমরা জানি যে এ কোন যদি 100 ডিগ্রি হয় তাহলে এর বিপরীত কোণ কত হবে? এটাও তো 100 হবে। আচ্ছা আমরা জানি যে ত্রিভুজের বা যে কোনো একটা আয়তক্ষেত্রে দুই কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। 100 কত ডিগ্রি? 80 ডিগ্রি। তার মানে ভালো করে দেখেন যে এটা 100 হলে এটা 100 হবে, আবার এইটার বিপরীত এটা হবে। তাহলে এটা যদি 100 হয়, এইটা আর এইটা যে কোনো দুইটা কোণের মান কত হবে? এইটা বা এইটা আর এইটা কোণের মান কত হবে? 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি থেকে যদি এ কোণকে যদি আমরা বাদ দিই 100 ডিগ্রি, কত ডিগ্রি থেকে? 80 ডিগ্রি। তাহলে সি কোণের মান কত হবে? 80 ডিগ্রি। এটা আমরা খুব সুন্দর করেই মানে খুব সহজে কিন্তু আমরা এটা সমাধান করতে পারি 80 ডিগ্রি। এবার দেখেন 20,740 সংখ্যক ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন ছাত্র অতিরিক্ত হয়, প্রতি সারিতে ছাত্রের সংখ্যা কত? এই যে এতজন ছাত্রকে যদি আপনি বর্গাকারে সাজালে 4 জন ছাত্র অতিরিক্ত হয়। তো যেহেতু 4 জন অতিরিক্ত হয়, এই 20,740-এ যদি যেহেতু 4 জন অতিরিক্ত হয় তাহলে অতিরিক্তটাকে আমরা যদি বের করে দিই, মাইনাস করে দিই, তাহলে কত হয়? 20,740 থেকে 4 গেলে কত থাকে? 36। তাহলে টোটাল ছাত্র হচ্ছে 20,736 জন। এটাকে এখন আপনি কি করেন? প্রতি সারিতে ছাত্রের সংখ্যা কত? বর্গাকারে বলেই দিয়েছে বর্গাকারে। তাহলে এটাকে আমরা বর্গাকারে যদি সাজাই, তার মানে এটাকে বর্গমূল যদি আমরা করার চেষ্টা করি তাহলে কি হয় বলেন তো দেখি? তাহলে কত আসে? 1 আসে। তাহলে একই আসবে। তাহলে এখানে কি বসবে? 1-এর দ্বিগুণ বসে, যেটা বর্গমূলের সূত্র নিয়ম আর কি। তারপর কত আসবে? 2 থেকে 1 গেলে 1, আর একবারে জোড়া নেমে যাবে 107। এবার কত যায় বলেন তো দেখি? 5 যদি নেই তাহলে 100-এর উপরে চলে যায় 4। এখানেও 4 নিলাম, এখানেও 4 নিলাম। 4 দিয়ে 24-কে গুণ করলে কত হয়? 4 24-এ 96। তাহলে 107 থেকে 96 যদি বিয়োগ করি তাহলে কত আসে বলেন দেখি? 11 আসে কিনা? 11। আর এদিকে কত আসে? 36। এবার দেখেন 14-এর দ্বিগুণ কত হচ্ছে? 28। এবার কত নেওয়া যায়? 5 নিলে 5 দুগুণ বেশি হয়ে যায়, 4 নেওয়া যায়। এবার দেখেন 4, এখানেও 4 নিলাম। 4 4-এ 16, 6 হাতে কত থাকে? 3। তারপর হচ্ছে হাতে কত? 1। 4 8-এ 32, 32-এর কত? 2, 2 হাতে কত? 33, 33-এর 3 হাতে কত থাকে? 3। 4 দুগুণে 8, 3 11। তাহলে কত আসে? 144 জন। তার মানে এই 20,740 জন ছাত্রকে যদি আমরা বর্গাকারে সাজাই তাহলে প্রতি সারিতে 144 জন ছাত্র ধরে। বুঝতে পেরেছেন? 20,736 জনকে যদি আমরা বর্গাকারে সাজাই তাহলে 144 জন ধরে। এখন এখানে ছাত্রের সংখ্যা ছিল 20,740 জন। 40 জন থেকে ওই 4 জনকে আমরা বিয়োগ করে দিই বা মাইনাস করে দিই। এরপর দেখেন তাহলে এটির উত্তর কি হবে? 144 হবে। এরপর দেখি পরবর্তী প্রশ্ন যেটি আছে সেগুলো আমরা সমাধান করব। পরবর্তী যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখেন হোয়াটস দ্য প্লুরাল ফর্ম অফ শিপ। শিপের প্লুরাল ফর্ম কি? আমরা জানি শিপ, তাই না? এই শিপের প্লুরাল ফর্ম কি? মনে রাখবেন শিপের কোনো প্লুরাল ফর্ম, শিপের প্লুরাল ফর্ম শিপই হয়, এটার কোনো চেঞ্জ নাই। এরপর দেখেন বাংলাদেশ শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু করে? বাংলাদেশের শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু করেছিল? কত সালে? আমরা সবাই জানি যে 1993 সালে তৎকালীন সরকার শিক্ষার বিপরীতে খাদ্য কর্মসূচি বা খাদ্যের বিনিময়ে শিক্ষার যে কর্মসূচি সেটা চালু করেছিল, তাই না? শিক্ষার বিনিময়ে খাদ্য বা খাদ্যের বিপরীতে শিক্ষা কর্মসূচি যেটাই বলি না কেন, এটা চালু করেছিল 1993 সালে। এরপর দেখেন চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব দ্য বয় টু লাই অন দ্য ফ্লোর ইয়েস্টারডে। এখানে দেখেন যে এখানে যে ভার্বটা দেওয়া আছে টু লাই, এই টু লাই এটার কোন ফর্ম বসবে সেই ফর্মটা আমাকে এখানে বসাইতে হবে। তো আমরা তো জানি যে ইয়েস্টারডে, তাই না? লাস্ট ডে, এই যে লাস্ট মান্থ, ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, এই যে এগুলো যদি থাকে তাহলে সেটা কি হয়? ভার্বের পাস্ট ফর্ম বসে, সেটা তো আমরা সিম্পলি জানি। তো এখানে কি হবে? লাই এর পাস্ট ফর্ম কি হবে? লে হবে। সঠিক উত্তর কি হবে? গ হবে।
এরপর দেখেন নিচের কোনটি কম্পিউটার ভাইরাস? এসকিউএল এটা নাকি SPSS নাকি STATA কোনটি হবে? এরপর দেখেন তাহলে এটা কি হবে? CIS, এটা মূলত হবে CIS। এটা উত্তরটা হবে কি? গ হবে। ব্রিং টু বুক মিন্স ব্রিং টু বুক। ব্রিং টু বুক মানে কি? কাউকে কি করা? দোষারোপ করা, কাউকে মন্দ কিছু বলা, তাই না? এটার সাথে সম্পৃক্ত কোনটা? পাবলিশ তো হবে না, ফাইন্ড আ বুক হবে না, প্রেজড হবে না, এটা কি হবে? টু রিবুক। রিবুক মানে কি? গালমন্দ করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এরপর দেখা আছে x+5y = 24 এবং x = 3y হলে y এর মান কত? সুন্দর করে এখানে দেওয়া আছে মানটা। দেখেন x+5y = কি হবে? 24। তাহলে x = যদি 3y হয়, মানে x এর মান যদি 3y হয়, তাহলে মান বসায় দেন। x এর মান হচ্ছে 3y প্লাস হচ্ছে কি 5y = 24। 3y 5y কি হয়? 8y। তাহলে 8y = কি হবে? 24 হবে। তাহলে y = কি হবে? 24/8। কত আসবে? 3 আসবে। তাহলে y এর মান কত? y এর মান কত আসবে তাহলে? 3। মাত্র কয়েক সেকেন্ডে আমরা করে নিতে পারি। এরপর দেখেন হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট স্পেলিং? নিচের কোনটা অশুদ্ধ বানান? অশুদ্ধ বানান কোনটি? এখানে দেখেন যে ফরেন বানান ঠিক আছে, ফরলর্ন এই বানানটাও ঠিক আছে, তারপর যে ফ্রেটি ফলপ্রসূ যেটা এটাও ঠিক আছে। ফ্রেশনার হয় না, কি হয় এটা? ফ্রেশার হয়। এখানে অশুদ্ধ বানান হচ্ছে কি? গ হবে। দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? দ্বন্দ্ব সমাস এখানে একটু প্যাচ আছে। দ্বন্দ্ব সমাস কি দম্পতি হবে? মহাবীর তো হবেই না, বিষবৃক্ষ তো হবেই না, বিষবৃক্ষ তো হবেই না। এমনকি চালাক চতুর হবে নাকি দম্পতি হবে? কারণ চালাক চতুর তো দ্বন্দ্ব সমাস হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? কিন্তু চালাক এবং চতুর গঠনগত কারণে হবে না, এটা কি হবে? দম্পতি হবে। জায়া এবং পতি কি? দম্পতি হবে। ৭৬-এর মন্বন্তর দুর্ভিক্ষ বাংলা কত সালে হয়েছিল? আমরা জানি যে ৭৬-এর মন্বন্তর যেটি হচ্ছে বাংলা 1176 সালে হয়েছিল। বাংলা কত সালে? 1176 সালে। আই স্টেট ওয়ার অল রিজিয়ন আর রেসপেক্টেড বলেছে এমন একটা রাষ্ট্র যেখানে সমস্ত ধর্মকে কি করা? সম্মান জানানো হয়। একটু অন্যরকম প্রশ্ন, সমস্ত ধর্মকে সম্মান জানানো হয় তার মানে কি বলা হয়? এটাকে বলে সেকুলার। সেকুলার মানে কি? যে কোনো ধর্মে বিশ্বাসী না, সমস্ত ধর্ম তার কাছে সমান। এটাকে কি বলা হয়? সেকুলারিজম বা সেকুলার বলা হয়, সেকুলার। কোন গ্রন্থটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? বলেন দেখি, কোন গ্রন্থটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? কোনটি হবে উত্তর? একটু উত্তর করেন। আমরা জানি যে মরু ভাস্কর, তাই না? মরু ভাস্কর এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি? জীবনী গ্রন্থ। এরপর দেখেন পরবর্তীতে যদি আমরা যাই, পরবর্তী যে প্রশ্নগুলো আছে, পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে কোন স্থানে? আমরা জানি এটা একদম এটা সবারই জানা যে পদ্মা এবং যমুনা নদীর মিলনস্থলকে কি বলা হয়? এই মিলন যেখানে হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ। কোথায় হয়েছে? গোয়ালন্দে হয়েছে। কোন শব্দটি চক্ষুর সমার্থক শব্দ নয়, তাই না? অক্ষি নেত্র লোচন আখি, তাই না? আর নয়ন, এই যে অক্ষি নেত্র লোচন আখি নয়ন, তাহলে দেখেন অক্ষি নেত্র লোচন, এই যে নেত্র আছে, আখি আছে, লোচন আছে, এই তিনটাই হলো চোখের সমার্থক শব্দ। নয় কোনটা? সেটা হচ্ছে নিবিড়। সঠিক উত্তর কি হবে? নিবিড় হবে। তারপর দেখেন জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। তো এটা তো আমরা সহজেই জানি যে গুড অ্যাট হবে। দক্ষতা অর্থে কি বোঝায়? যেহেতু তিনি গণিতে দক্ষতা অর্থে কি বোঝাবে? এখানে প্রিপোজিশন হিসেবে অ্যাট বসবে। বার্ষিক শব্দের প্রকৃতি প্রত্যয় কি? বার্ষিক শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে? আমরা জানি শেষের বর্ণটা প্রত্যয় হিসাবে আসে, এই যে ক, আর এদিকে কি থাকে? বর্ষ হয়। এখানে কি থাকলো? বার্ষ থাকে। এই যে প্রত্যয়ের আগে কি আছে? ইকার আছে, তাহলে এই ইটা এখানে বর্ণ ইকারে বসে যাবে। বার্ষ বলতে কোনো শব্দ নেই, বার্ষ শব্দের মূল শব্দ হচ্ছে বর্ষ, তাহলে বর্ষজ কি হয়ে যাবে? ক নাম্বার যেটা। বাংলা বর্ণমালার অর্ধমাত্রা বর্ণ কয়টি আছে? অর্ধমাত্রা বর্ণ তো আমরা জানি পূর্ণমাত্রা 32টি, অর্ধমাত্রা হচ্ছে কতটি? 8টি। অর্ধমাত্রা বর্ণ কয়টি আছে? 8টি আছে। আর মাত্রাহীন কত? 10টি। এখন কার কতটি প্রশ্ন উত্তর হয়েছে একটু জানাবেন। কার কতটি উত্তর হয়েছে একটু জানাবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অফিস সহকারী এবং কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এই পদের আজকে যে পরীক্ষা হয়েছে কার কতটি হয়েছে একটু কমেন্টসে জানাবেন। কার কয়টি উত্তর হয়েছে যারা এখানে পরীক্ষা দিয়েছিলেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। আসসালামু আলাইকুম।